একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন তালাবালা করবে। মেম্বার সারোয়ার আলমের মতো সৎ শিক্ষিত সদারপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের রাষ্ট্রের একজন সৎ, নির্ভীক এবং আপোষহীন কর্মকর্তাকে যখন ক্ষমতার অদৃশ্য করিডোরে বসে থাকা একটি প্রভাবশালী সিন্ডিকেট মুহূর্তের মধ্যেই সরিয়ে দিতে পারে, তখন সেটি আর কোনো সাধারণ বদলির ঘটনা থাকে না। সেটি পরিণত হয় পুরো রাষ্ট্রযন্ত্রের ভেতরে লুকিয়ে থাকা গভীর অন্ধকারের এক ভয়ঙ্কর উন্মোচন। 2026 সালের জুনের এই আলোচিত ঘটনাটি এখন শুধু সিলেট বা একটি জেলা প্রশাসকের বদলির মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন রীতিমতো পরিণত হয়েছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক রুদ্ধশ্বাস রাজনৈতিক আমলাতান্ত্রিক শিলারে। কারণ অলি আউলিয়ার পুণ্যভূমি হিসাবে পরিচিত সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারকে কেন্দ্র করে যুগের পর যুগ ধরে যে অদৃশ্য অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই সাম্রাজ্যের গায়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে আঘাত এনেছিল সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। আর সেই আঘাতের মূল্য তাকে দিতে হয়েছে নিজের পথ হারিয়ে। ঘটনা শুরু হয়েছিল কয়েকদিন আগেই। সিলেটের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের ভেতরে ভেতরে সারোয়ার আলম লক্ষ্য করছিলেন শাহজালাল ও শাহপরান মাজারকে ঘিরে এমন একটি শক্তিশালী আর্থিক চক্র করছে, যাদের প্রভাব শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। কোটি কোটি টাকার দানের অর্থ বছরের পর বছর ধরে সংগ্রহ হলেও এর স্বচ্ছ কোনো হিসাব নেই। সাধারণ মানুষ বিশ্বাস আর তার ধর্মীয় আবেগ থেকে প্রতিদিন টাকা দান করছে। বিদেশ থেকে আসা পর্যটক এবং ভক্তরা বৈদেশিক মুদ্রা পর্যন্ত দিচ্ছেন, কিন্তু সেই অর্থ, সেই টাকা কোথায় যাচ্ছে এর নির্দিষ্ট কোনো উত্তর কারো কাছে নেই। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেল দেশকথন সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। এখন আসা যাক মূল আলোচনায়। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। বহু বছর ধরে যেন এই দান বাক্সগুলো পরিণত হয়েছিল একটি অদৃশ্য কালো অর্থনীতির কেন্দ্রে। কে বিএনপি, কে আওয়ামী লীগ, সবাই মিলেমিশে এই দান বাক্সে টাকা মেরে দিয়েছে। আর ঠিক এখানেই প্রথম বড় সিদ্ধান্ত নেন ডিসি সারোয়ার আলম। 22শে জুন রোববার দুপুরের দিকে তিনি নিজের কার্যালয়ে বসেছিলেন। হঠাৎ ঢাকা থেকে সরকারি ফ্যাক্স আসে। একটি সংক্ষিপ্ত সরকারি আদেশ তাকে অবিলম্বে সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, এই আদেশ দেখে কিছু সময়ের জন্য সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিলেন সারোয়ার আলম। কারণ তিনি জানতেন চাপ আছে, কিন্তু এত দ্রুত আঘাত আসবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। সাধারণ নিয়মে একজন জেলা প্রশাসক বদলি হলে কয়েকদিন সময় দেওয়া হয়। অসমাপ্ত কাজ গোছানো, বিদায়ী সাক্ষাৎ, প্রশাসনিক হস্তান্তর, সবকিছুর একটি নির্দিষ্ট প্রোটোকল আছে, কিন্তু এখানে সেই নিয়মের কোনো অস্তিত্বই দেখা গেল না। ঢাকা থেকে সরাসরি নির্দেশ আসে, এক মুহূর্তেও দেরি করা যাবে না, অবিলম্বে দায়িত্ব ছাড়তে হবে। প্রশ্ন হলো, কেন এই অস্বাভাবিক তাড়াহুড়া? কিন্তু নাটকীয় সবচেয়ে বড় অংশটি তখনও বাকি ছিল। বদলির আদেশ হাতে পাওয়ার পর অধিকাংশ কর্মকর্তা হয়তো চুপচাপ দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যেতেন, কিন্তু সারোয়ার আলম ছিলেন ভিন্ন ধাতুর মানুষ। তিনি জানতেন সময় খুব কম, যে কোনো মুহূর্তে তাকে কার্যরত জোর করে সরিয়ে দেওয়া হবে। তাই 23শে জুন সোমবার সকালে যখন ঢাকা থেকে আবারও দায়িত্ব ছাড়ার জন্য চাপ বাড়ানো হচ্ছিল, তখন তিনি জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেন। বেলা প্রায় 1টা। অফিস থেকে সরাসরি রওনা দেন শাহজালাল আন্তর্জাতিক মাজারের দিকে। সেখানে পৌঁছে তিনি কোনো ধরনের আলোচনা বা বিলম্ব না করে মাজারের ঐতিহাসিক দান বাক্স, যেগুলো স্থানীয়ভাবে ডেগ নামে পরিচিত, তা খুলে ফেলার নির্দেশ দেন। উপস্থিতি সবাই হতবাক। বহু বছর ধরে কেউ এইভাবে প্রশাসনিক হস্তক্ষেপ করার সাহস দেখায়নি। এরপর তিনি পাশে একটি ছোট্ট মাদ্রাসা কক্ষে গিয়ে বসেন এবং নিজের সামনে টাকা গণনার কাজ শুরু করলেন। আর ঠিক এখান থেকে শুরু হয় আসল স্নায়ুযুদ্ধ। ঢাকা এবং সিলেটের উচ্চ পর্যায়ের খবর পৌঁছে যায়, সারোয়ার আলম মাজার ডেক খুলে ফেলেছেন, টাকা গণনা শুরু হয়ে গেছে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। শুরু হয় চাপ, বোঝানোর নির্দেশ, প্রশাসনিক রশি টানা। শেষ পর্যন্ত সেই চাপের মুখে পুরো গণনার কাজ সম্পন্ন শেষ না করে সারোয়ার আলমকে সেখান থেকে সরাতে বাধ্য করা হয়। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, কারণ মাত্র 3 দিনের জমাকৃত দান বাক্স খুলে যা পাওয়া গেল তা পুরো দেশকে হতবাক করে দেওয়ার
জন্য যথেষ্ট। নগদ 17,65,000 টাকা শুধু বাংলাদেশি টাকা নয়, পাওয়া গেছে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, সৌদি রিয়াল এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এখন একটু হিসাব করুন, যদি মাত্র 3 দিনে 17,65,000 টাকা জমা হয় তাহলে প্রতিদিন প্রায় 6 লাখ টাকা আসে, মাসে প্রায় 1,80,00,000 টাকা, বছরে 20 কোটিরও বেশি। প্রশ্ন হলো, এই বিপুল অর্থ এতদিন কোথায় যেত, কারা নিয়ন্ত্রণ করত, কার পকেটে ভরত? এই প্রশ্নই হয়তো আতঙ্কিত করে তুলেছে পুরো সিন্ডিকেটকে। সন্ধ্যার দিকে সরার আলম সার্কিট হাউসে ফিরে আসেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন সব প্রস্তুত, যেন তার বিদায় আগেই নিশ্চিত করা হয়েছিল। তিনি চেয়েছিলেন নিজের পছন্দর একজন বিশ্বস্ত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করতে, কিন্তু সেই সুযোগও তাকে দেওয়া হয়নি। উপর মহলের সরাসরি নির্দেশে তাকে বাধ্য করা হয় নির্ধারিত কর্মকর্তার কাছেই দায়িত্ব বুঝে দিতে। পিঙ্কি শাহকে তিনি দায়িত্ব তখন বুঝিয়ে দেন। রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকদের মতে মাজারের ওই মাফিয়া সিন্ডিকেট তখন চরম আতঙ্কে ভুগছিল। তারা খুব ভালো করে জানতো, সারোয়ার আলমকে যদি সিলেটের মাটিতে আর একটা দিন বা একটি রাতের জন্য থাকতে দেওয়া হয়, তবে তিনি মাজারের দান বাক্সের সেই গোপন সিন্ধুক পুরোপুরি উন্মুক্ত করে ফেলবেন। আর সেই সিন্ধুক খুললেই বেরিয়ে আসবে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা দুর্নীতির আসল কঙ্কাল। কেঁচু খুঁড়তে গিয়ে বেরিয়ে আসবে প্রশাসনের রুই কাতলার বিশাল সব বিষধর সাপ। কিন্তু এই মেগা চক্রান্তের খবর বেইজিং সফর শেষে দেশে ফিরেই জানতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির এবং প্রশাসনের উচ্চমহলে এই ঘটনা এখন এক নতুন মাত্রার তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি যখন ঘটে তখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে ছিলেন। আর সেই সুযোগেই ভেতরের কিছু সুযোগ সন্ধানী আমলা এবং সিন্ডিকেট সদস্য এই বদলির ফাইলটি তারা তড়িঘড়ি করে পাশ করিয়ে নেয়। বিশ্বস্ত সূত্রে বলছে, দেশে ফিরে বিষয়টি পেরে চরম ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতিমধ্যে তার ঘনিষ্ঠ গোয়েন্দা এবং রাজনৈতিক সূত্রের কাছে এই নেক্কারজনক ঘটনার আত্মপ্রান্ত আন্ডারগ্রাউন্ড ইনভেস্টিগেশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। শোনা যাচ্ছে অতি দ্রুতই সৎ অফিসার সারোয়ার আলমকে ঢাকার নিজের কার্যালয়ে ডেকে সরাসরি ঘটনার ভেতরের সত্য জানতে চাইবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মাজারের এই মাফিয়া সিন্ডিকেটকে গুড়িয়ে দিয়ে এবং চাটুকার আমলাদের চক্রান্ত নস্যাৎ করে সারোয়ার আলমকে আবারও সিলেটের ডিসি হিসেবে সম্মানে ফিরিয়ে আনার এক জোরালো ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তড়িঘড়ি করে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি শাহকে। এদিকে এই বিষয়টি নিয়ে দেশের জাতীয় সংসদে ইতিমধ্যে তীব্র ঝড় তুলেছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য এবং সাবেক শিবির সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। তিনি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সরাসরি সরকারকে কাঠগড়ায় তুলে বললেন, সরকার কি তবে দুর্নীতিকে প্রমোট করার জন্যই একজন সৎ অফিসারকে এভাবে রাতের অন্ধকারে সরিয়ে দিল? সালাউদ্দিন আইয়ুবী এই তেজদীপ্ত বক্তব্যের পর পুরো ঘটনাটি আমজনতার মাঝে এক দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই চাঞ্চল্যকর ঘটনার পর সারা দেশে সাধারণ মানুষের মনে এক বিশাল বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। যুগের পর যুগ ধরে ধর্মপ্রাণ নিরীহ মানুষ তাদের কষ্টের উপার্জনের টাকা এই মাজারগুলোতে দান করে আসছেন, কিন্তু ডিসি সারোয়ার আলমের দুঃসাহসিক অভিযান প্রমাণ করে দিয়েছেন সাধারণ মানুষের সেই পবিত্র আবেগ আর বিশ্বাসের সাথে কিভাবে চরম বেইমানি করেছে একটি সিন্ডিকেট। ডিসি সারোয়ার আলমকে প্রশাসনিক কাঠামোর চরম চাপে বাধ্য হয়ে সিলেট ছাড়তে হলেও জনতার আদালতে তিনি যে অভূতপূর্ব বিজয় অর্জন করেছে তা অতুলনীয়। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সৎ অফিসারকে পুনরায় সিলেটের ডিসি হিসাবে ফিরিয়ে আনতে পারবেন কি, নাকি মাফিয়াদের কাছে তিনিও হার মানবেন? প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত কি সেটাও আমাদের কমেন্টের ঘরে জানিয়ে যাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।